তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 3 নম্বর ইউনিট থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম দুটি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আজকের ক্লাসের কি, নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদের পার্থক্য এবং বিকল্প শক্তির উৎস হিসাবে সবুজ শক্তির গুরুত্ব আলোচনা করো। দেখো অ্যান্সারটা বুঝে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। প্রকৃতি থেকে প্রাপ্ত যেসব উপাদান মানুষের নানা প্রয়োজন মেটায় তাদের প্রাকৃতিক সম্পদ বলে। ব্যবহারের ভিত্তি ও স্থায়িত্ব অনুযায়ী এই সম্পদকে প্রধানত নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য এই দুই ভাগে ভাগ করা যায়। বর্তমান পৃথিবীতে শক্তির সংকটের মোকাবিলায় এই সম্পদের সঠিক ব্যবহার এবং সবুজ শক্তির সন্ধান অত্যন্ত জরুরি। এবারে নবীকরণ এবং অনবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য। প্রথম হচ্ছে উৎপত্তি ও স্থায়িত্ব। নবীকরণযোগ্য সম্পদ প্রকৃতিতে অফুরন্ত এবং বারবার ব্যবহার করলেও নিঃশেষিত হয় না। অন্যদিকে অনবীকরণযোগ্য সম্পদ প্রকৃতিতে সীমিত পরিমাণে থাকে এবং একবার ব্যবহারের পর তা চিরতরে ফুরিয়ে যায়। তারপর হচ্ছে পরিবেশের ওপরে প্রভাব। নবীকরণযোগ্য সম্পদ পরিবেশ বান্ধব, এদের ব্যবহার দূষণ এদের ব্যবহারে দূষণ প্রায় হয় না বললেই চলে। কিন্তু অনবীকরণযোগ্য সম্পদ দহনে প্রচুর পরিমাণে ক্ষতিকারক গ্যাস নির্গত হয় এবং পরিবেশ দূষিত হয়। এবার উদাহরণ কি, সৌরশক্তি, বায়ু শক্তি, বিদ্যুৎ, জলবিদ্যুৎ হলো নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ, আর কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে কি অনবীকরণযোগ্য সম্পদের উদাহরণ। এবার বিকল্প শক্তি হিসাবে সবুজ শক্তির গুরুত্ব, এই পোর্শনটা বোঝো। সবুজ শক্তি কী করে? দূষণ নিয়ন্ত্রণ এবং উষ্ণতাকে কমিয়ে হ্রাস করে দেয়। ঠিক আছে, সবুজ শক্তি উৎপাদনের সময় পরিবেশ কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না, ফলে বায়ু দূষণ কমে এবং বিশ্ব উষ্ণায়নের মাত্রা নিয়ন্ত্রিত হয়। তারপর অফুরন্ত যোগান। প্রচলিত জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে, কিন্তু সবুজ শক্তির উৎস যেমন সূর্য বা বাতাস প্রকৃতিতে অসীম, ফলে ভবিষ্যৎ প্রজন্মের শক্তির চাহিদা মেটাতে এটি অত্যন্ত নির্ভরযোগ্য। তারপর জনস্বাস্থ্য ও টেকসই অর্থনীতি। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ থেকে মানুষের নানা শ্বাসকষ্টজনিত রোগ হয়। সবুজ শক্তি ব্যবহারের ফলে বায়ুর মান উন্নত হয় এবং জনস্বাস্থ্যের উন্নতি ঘটে, পাশাপাশি নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। তারপরের প্রশ্ন আজকে ক্লাসে দেখো, পরের প্রশ্ন হচ্ছে ভূমির অবক্ষয় এবং মরুকরণ এর কারণ ও প্রভাবগুলি লেখো। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা বোঝো। প্রথমেই ভূমিকা। মাটি বা ভূমি হলো প্রকৃতির অন্যতম অমূল্য সম্পদ, যার উপরে সমগ্র জীবজগতের অস্তিত্ব নির্ভরশীল। কিন্তু মানুষের অবৈজ্ঞানিক কার্যকলাপ এবং প্রাকৃতিক পরিবর্তনের কারণে আজ ভূমির গুণমান নষ্ট হচ্ছে, যা ভূমির অবক্ষয় এবং মরুকরণ নামে পরিচিত। এবার হচ্ছে ভূমির অবক্ষয় এবং মরুকরণের কারণ। দেখো, বনভূমি ধ্বংস। নির্বিচারে গাছ কাটার ফলে গাছের শিকড় আর মাটিকে শক্ত করে ধরে রাখতে পারে না। এর ফলে বৃষ্টি ও বাতাসের কারণে খুব সহজেই ভূমিক্ষয় হয় এবং মাটির উর্বরতা নষ্ট হয়। তারপরে হচ্ছে কি, অবৈজ্ঞানিক কৃষিকাজ ও রাসায়নিকের ব্যবহার। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করলে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়। এছাড়া একই জমিতে বারবার একই ফসল চাষ এবং অপরিকল্পিত জলসেচের ফলে জমি লবণাক্ত হয়ে পড়ে ও অবক্ষয় ঘটে। তারপরে কি, অতিরিক্ত পশুচারণ। নির্দিষ্ট চারণভূমির অভাবে গবাদি পশুরা যখন যথেচ্ছভাবে ঘাস খায় তখন মাটির ওপরে আচ্ছাদন নষ্ট হয়ে যায়। এর ফলে মাটি আলগা হয় এবং দ্রুত মরুকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তারপরে হচ্ছে ভূমির অবক্ষয় এবং মরুকরণের প্রভাব। প্রথম হচ্ছে এখানে উর্বরতা হ্রাস এবং খাদ্যের সংকট। ভূমির অবক্ষয়ের ফলে মাটির ওপরের উর্বর স্তর নষ্ট হয়ে যায়, যার ফলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে কমে যায়, আর এর পরিণতিতে বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে। তারপর হচ্ছে জীববৈচিত্র্যের বিনাশ। মাটি অবক্ষয়িত হয়ে মরুভূমিতে পরিণত হলে সেখানে বসবাসকারী অণুজীব থেকে শুরু করে উদ্ভিদ এবং প্রাণীদের
প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে যায় এবং জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়। এবার আর্থ সামাজিক সংকট, কৃষিকাজ ব্যাহত হওয়ার কারণে কৃষকরা জীবিকা হারায়, এর ফলে দারিদ্রতা বৃদ্ধি পায় এবং মানুষ বাধ্য হয়ে গ্রাম ছেড়ে শহরের দিকে পরিযান করে, যা আর্থসামাজিক ভারসাম্য বিঘ্নিত করে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। তারপরে কি আছে, প্রাকৃতিক সম্পদ হিসাব রক্ষণ কি, শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাবগুলি কী কী। দেখো প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। দেখো অর্থনৈতিক উন্নয়ন, এখানে একটা বিষয় তোমাদের বলি, এই যে প্রাকৃতিক সম্পদ হিসাব রক্ষণ এই পোর্শনটা এখানে খুব গুরুত্বপূর্ণ, এইটা দিয়ে 2 নম্বরেরও প্রশ্ন আসতে পারে, তাই এই পোর্শন খুব ভালো করে বুঝবে। তার আগে ভূমিকাটা দেখো। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে প্রাকৃতিক সম্পদ ওতপ্রোতভাবে জড়িত। দেশের আর্থিক অগ্রগতির হিসাব করার পাশাপাশি পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে তার মূল্যায়ন করা বর্তমান যুগে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। এবার হচ্ছে দেখো প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ কী। কোনো দেশের জাতীয় আয় বা জিডিপির হিসাব করার সময় সেই দেশের প্রাকৃতিক সম্পদের কতটা ক্ষতিকর তা ব্যবহার হলো বলছে কতটা ক্ষতিকর বা ব্যবহার হলো তার আর্থিক মূল্য নির্ধারণ করে জাতীয় হিসাবের সঙ্গে যুক্ত করার পদ্ধতিকে প্রাকৃতিক হিসাব রক্ষণ বলে। প্রথাগত অর্থনীতিতে কেবল কলকারখানা বা উৎপাদনের হিসাব থাকে, কিন্তু পরিবেশের যে ক্ষতি হচ্ছে তার হিসাব থাকে না। প্রাকৃতিক সম্পদ হিসাব রক্ষণ আমাদের বুঝতে সাহায্য করে যে অর্থনৈতিক উন্নয়নের আড়ালে আমরা পরিবেশের কতটা অপূরণীয় ক্ষতি করছি। একে গ্রিন অ্যাকাউন্টিংও বলা হয়ে থাকে। তারপর হচ্ছে শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাবগুলি। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে বায়ু ও জল দূষণ। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা ও খনিজ তেল পোড়ানোর ফলে বাতাসে প্রচুর কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং ছাই মেশে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের গরম জল সরাসরি নদী বা জলাশয়ে ফেললে জলজ বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি হয়। তারপর হচ্ছে বনভূমি ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষতি। কয়লার খনি খনন করার জন্য এবং জলবিদ্যুৎ প্রকল্পের বড় বড় বাঁধ নির্মাণের জন্য বিস্তীর্ণ এলাকার বনভূমি কেটে ফেলা হয়। এর ফলে বন্য প্রাণীদের বাসস্থান নষ্ট হয় এবং নদীর স্বাভাবিক গতিপথ বাধাপ্রাপ্ত হয়। তারপর হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শক্তি উৎপাদনের সময় তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদন, আর এই বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে তা মানুষ ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী ও ভয়াবহ প্রভাব ফেলে। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে। আর ভালো নম্বর পেতে গেলে প্রথম থেকে এইভাবে ভালো করে তোমাদের পড়াশোনা করতে হবে। এবং এই ইএনভিএস সাবজেক্টের প্রশ্নপত্র কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বরাবরই ঘুরিয়ে ফিরিয়ে করে। সহজ সাবজেক্ট কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে হয়, তাই একটু ভালো করেই পড়তে হবে এই সাবজেক্টটা।